সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। রাজনীতিতে কাদা চূড়াচুড়ি তো অনেক দেখেছেন, কিন্তু গত কয়েক দিনে গণভবনের মাঠ আর পুকুর নিয়ে যে লেভেলের মহাকাব্যিক রূপকথা তৈরি করা হয়েছে বা হচ্ছে, তা শুনলে স্বয়ং হ্যারি পটারের লেখক জে.কে. রাউলিং ও চাকরি ছেড়ে হিমালয়ে চলে যেতেন। আজ আমরা দেখব কিভাবে একটা সরকারি বাসভবনের মাঠ এবং পুকুরকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন সব নির্লজ্জ অথচ চরম হাসির মিথ্যাচার করা হচ্ছে, যা শুনলে নিশ্চয় দর্শক আপনারা নিজেদের পেটে খিল দিয়ে হাসতে হাসতে খিল দিয়ে দিবেন। চলুন একটু গবেষণা করে আসা যাক, কারণগুলো কি আমরা একটু খুঁজে বের করি। রাজনীতিতে একটি প্রবাদ আছে, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিহাস শুধু নিজেকে পুনরাবৃত্তিই করে না, মাঝে মাঝে মাঠের মূলা আর পুকুরের রুই মাছ হয়ে ডিগবাজিও খায়। সম্প্রতি গণভবনের মাঠের ফসল এবং পুকুরের মাছ এবং পুকুরের মানুষের লাশ নিয়ে যেভাবে সমাজে যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক শিবিরে নানা মুখরোচক নেগেটিভ বা বয়ান তৈরি করা হয়েছে, তা দেখে ইতিহাসের চতুর চাণক্য হয়তো আজ লজ্জা পেতেন। একদল বলছে এটা ছিল জনগণের বিজয় 5 তারিখের পর, আর আরেক দল বলছে এটা ছিল মহা লুটপাট। কিন্তু এই পুরো মাস মূলার গল্পের আড়ালে লুকে আছে কি নির্লজ্জ মিথ্যাচার, আর কেনই বা বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক আজগুবি প্রপাগান্ডা চালানো হয়, তা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তার প্রথমেই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করে দেখেন। এই ভিডিওতে আমার এক ভাই, তিনি মহাজ্ঞানী এই একটা মানুষের পচা শামুক বুকের নিয়ে মধ্যেই তেমন কিভাবে পিছনে গল্প বানাচ্ছেন তা পিছনে একটু হচ্ছে মানে আপনাদেরকে পাথর টাইপের ব্যাগ দেখাচ্ছি, দিয়ে শুনুন। বেঁধে রাখছে। হ্যাঁ, এই মানুষগুলোকেই এই শেখ হাসিনা এই গণভবনের ভিতরে এনে এইভাবে বেঁধে মানুষগুলোকে পানিতে ছেড়ে দিত। আর ওই পানিতেই এই যে মাছগুলা, এই যে পচা মাংস, মানুষ মানে মৃত মানুষের মারা যাওয়ার পর তো পচে যায়, পানির নিচে পচা মাংসগুলো মাছ খেত, আর ওই মাছ শেখ হাসিনা খাইতো। তাহলে বুঝেন সে কত বড় পিশাচ ছিল। এটা কোনো মানুষের পক্ষে পসিবল সম্ভব? হ্যাঁ, মানুষের মাংস মাছ খেতে, সেই মাছ শেখ হাসিনা খাইতো। এই যে আপনি চিত্র দেখতেছেন না, ওই যে ফেলে রাখছে, এগুলো এগুলো দেখানোর জন্য, জাস্ট জনগণকে বোঝানোর জন্য। হ্যাঁ, যে আমাদের মারা আছে, বোনেরা আছে, হ্যাঁ তাদের বা আমাদের ভাইরা আছে, সবাই তো আর জানে না সব কিছু, বোঝানোর জন্য এইভাবে রেখে দেওয়া হয়েছে এগুলা। দর্শক, আপনারা শুনেছেন এই মহাকাব্যিক মহাজ্ঞানী, তিনি পচা শামুক নিয়ে যেভাবে নাড়াচাড়া করলে কোনো ফলাফল মেলে না, তেভাবে তিনি একটি গল্প বানিয়ে গণভবনের পুকুর নিয়ে একটি গল্প বানিয়ে কি আজগুবি বক্তব্য দিলেন শুনেছেন নিশ্চয়। আর আমাদের যে সাংবাদিক ভাইও তার সাক্ষাৎকার নিয়েছেন, সে সাংবাদিক ভাইও মনে হয় নিজেই একটু লজ্জা পেয়েছেন, তাই তিনি তার মুখ দেখাননি। এখন ইতিহাসের আলোকে দেখেন প্রপাগান্ডা কিভাবে ছড়ানো হয়, বা প্রপাগান্ডার কি এমন কৌতুক রয়েছে তা একটু আপনারা দেখেন। ফরাসি বিপ্লব বনাম গণভবনের পুকুর চুরি। 1789 সালে ফরাসি বিপ্লবের সময় প্যারিসের জনগণ যখন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল, তখন তারা ভেবেছিল সেখানে কারাবন্দী রয়েছেন, সেখানের মানুষকে মুক্ত করতে হবে। কিন্তু 2024 সালে 5 আগস্ট যখন আমাদের বিপ্লবীরা গণভবনে ঢুকে পড়লেন, তারা মনে করেছিলেন গণভবনে সেখানে শত শত মানুষের লাশ রয়েছে, পুকুরে শত শত মানুষের হাত পা বাঁধা লাশ রয়েছে, গণভবনের খাটের নিচে শাকসবজির আড়ালে শুধু টাকা সোনা হয়নি, সব কিছু রয়েছে। এরপর আমরা কি দেখলাম, অনেককে দেখলাম গণভবনকে কুড়াকুড়ি করতে। কেউ বলছে সেখানে লাশ রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পেল না জনতা। আমাদের মহাবিপ্লবীরা অতি উৎসাহী হয়ে পুকুরে সাঁতার কাটলো, যে হাড্ডি গুড্ডি মানুষের খোঁজাখুঁজির চেষ্টা করলো, কিন্তু কিছুই না পেয়ে শেষ পর্যন্ত বড় বড় রুই কাতলাগুলো নিয়ে ঘরে রান্না করে খেয়ে গণতন্ত্র উপভোগ করলো। পরবর্তীতে ইউনূস সরকার আসার পর ইউনূসও প্রমাণ করতে চাইলো গণভবনের ভিতরে অনেক কিছু ছিল, কিন্তু সেও পারেনি। কারণ ইউনূস মনে করেছিল মানুষকে বোকা বানানো সহজ,
ইউনূস সারা জীবনই বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে। মনে করেছিল 5 তারিখের পর আওয়ামী লীগকেও বোকা বানিয়ে বিশ্ব দরবারে কলঙ্কিত করবে, কিন্তু ইউনূস নিজেই নিজে শেষ পর্যন্ত কলঙ্কিত হয়ে গেল। এই মাছগুলো স্বৈরাচারের প্রতীক ছিল অনেকে বলছিলেন, ইউনূসও বলেছিল, আর সেগুলো খেয়ে নাকি জনগণ তাদের গণতন্ত্রের পুষ্টি বাড়াচ্ছিল। ঘটনা দেখে মনে হচ্ছিল পুকুরের মাছগুলো বুঝি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল। মাছের কোনো দোষ ছিল না, কিন্তু তাদের রাজনৈতিক টাগ দিয়ে ফ্রাই ফানে যখন তোলা হলো তখন তো আর সবাই আওয়ামী লীগ আর বিএনপি চিন্তা না করেই খেয়ে ফেললেন। তাহলে ওই গণভবনের মাছ তো শেখ হাসিনারই ছিল। শেখ হাসিনার যদি হাতের কবুতরগুলো থাকে, পাখিগুলো থাকে, হাঁসমুরগ থাকে, তাহলে আপনারা সেগুলো নিয়ে গেলেন কেন? সেগুলো সেখানে রাখতেন, সেগুলো তো নিয়ে যাওয়ার কথা ছিল না। এটা জনগণের সম্পদ ছিল। আপনারা যারা সেখান থেকে লুটপাট করেছিলেন, চুরি করেছিলেন, আপনাদের তো ইতিহাসে শনাক্ত করে চুর হিসাবেই নাম লেখা থাকবে। আসেন, মাঠের মূলা এবং ইতিহাসের প্রপাগান্ডা। ইতিহাসে গল্প আছে, রোমান সম্রাট নেহরুর একটা গল্প আছে। রোম যখন পড়ছিল, নেহরু তখন নাকি বাঁশি বাজাচ্ছিলেন। আর আমাদের দেশের ট্রল আর্মিদের বয়ান অনুযায়ী গণভবনে যখন ক্ষমতার পালাবদল হচ্ছিল, তখন কিছু মানুষ মাঠের হাঁস, মুরগি আর শাকসবজি উদ্ধার করতে, লুটপাট করতে ব্যস্ত ছিলেন। তারা সেটা নিয়ে মহা আনন্দে ছিলেন। আওয়ামী লীগ বিরোধীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে লাগলেন, গণভবনে গতকাল ধরে সাধারণ মানুষের রক্তের টাকায় চাষ করা বিলাসী মূলা উৎপাদিত হতো। আর এই মূলাগুলো খাইয়ে, বিষাক্ত মূলাগুলো ছিল, এই মূলাগুলো খাইয়ে নাকি শেখ হাসিনা শত শত মানুষকে হত্যা করে এই পুকুরে, গণভবনের পুকুরে হাত পা বেঁধে ফেলে দিতেন। তারাও জাল ফেললেন, কিন্তু কিছুই পেলেন না, শুধু মাছ আর মাছ পেলেন। শেষ পর্যন্ত এই মাছের কাঁটাগুলো তাদের গলায়ও বিঁধল, অনেক মারাও গেল। গণভবন একটি রাষ্ট্রীয় সম্পদ। সেখানে যিনি রাষ্ট্রপ্রধান হবেন সেখানেই স্বাধীনতার পূর্ব থেকে বসবাস করে আসছেন। নিয়মমাফিক সেখানে শেখ হাসিনা কৃষিকাজ করেছেন, তার কর্মচারীদের দিয়ে পশুপালন করা হতো, যা দেশের সাধারণ কৃষি ব্যবস্থারই একটি অংশ ছিল। কিন্তু প্রোপাগান্ডার জুড়ে সেই সাধারণ মাঠের মূল্য রাতারাতি হয়ে গেল ঐতিহাসিক শোষণের হাতিয়ার। কত বড় নির্লজ্জ বেহায়াপনা ছিল ডক্টর ইউনূসের আমলে, এটা ডক্টর ইউনূস প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু কোনো খালেই প্রমাণ করতে পারেননি। কারণ রিউমার স্ক্যানাররা বিবিসি থেকে শুরু করে প্রথম মানুষ সবাই চেক করে, এমনকি পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, ডিজিএফআইএনএস সবাই চেক করে দেখলো গণভবনে আসলে কিছুই ছিল না। গণভবনে শুধু সবুজ ধানক্ষেত ছিল, শাকসবজি ছিল, আর পুকুরে মাছ এবং হাঁস মুরগ শেখ হাসিনার ছিল, সেগুলোই ছিল। নির্লজ্জ মিথ্যাচার যখন সোশ্যাল মিডিয়া ট্রল হয়, ইতিহাসবিদরা বলেন যে কোনো বড় পরিবর্তনের পর একদল মানুষ লুটপাটকে বিপ্লবী অধিকার বলে চালাতে চায়। 1700 দশকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের পর অলিভার ক্রমওয়েলের সমর্থকরা রাজকীয় সম্পত্তি নিয়ে একই কাণ্ড করেছিল। তারা বলেছিল রাজার সম্পদ মানেই আমাদের সম্পদ। ঠিক একইভাবে 2024 সালের 5 আগস্টের পর গণভবনের সুপা, এসি, এমনকি রাজহাঁস নিয়ে যাওয়ার ঘটনাকে যখন অতি উৎসাহী বিপ্লবীরা, সমর্থকরা জনগণের অধিকার আদায় বলে জাস্টিফাই করার চেষ্টা করেন, তখন তা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই মনে হয় না। একটা রাষ্ট্রীয় ঐতিহ্যবাহী ভবনকে পিকনিক স্পট বানিয়ে ফেলা আর যাই হোক কোনো প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হতে পারে না। এটাকে বিশ্ব জাদুকর ইউনূস জাদুঘর বানিয়ে প্রমাণ করতে চাইল যে আওয়ামী লীগ শেখ হাসিনার একটি বিতর্কিত রাজনৈতিক দল, আওয়ামী লীগ ফাঁসির দল, এই সেই ব্লা ব্লা ব্লা। কিন্তু শেষ পর্যন্ত এমনই হবে, ইতিহাসের কাঠকড়া সব ডক্টর ইউনূসই প্রমাণিত হবে সেই ছিল আসল রেসিস্ট, আসল ফ্যাসিস্ট, আসল রেপিস্ট। কারণ তার আমলে অনেক বিনা রেপ হয়েছে, বিনা বিচারে মানুষ মারা গিয়েছে। তার আমলে বিনা উস্কানিতে মব সৃষ্টি হয়েছে এবং নিজে মব সৃষ্টি করে বঙ্গবন্ধুর বাড়ি সহ অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি করেছে। এই ইউনূসের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে, যদি শেখ হাসিনা বেঁচে থাকেন বা আওয়ামী লীগ বেঁচে থাকে। পরিশেষে শেষ কথা হচ্ছে, দর্শক চোখ কান খোলা রাখুন। ইতিহাস আমাদের শেখায় যে ক্ষমতার চেয়ার বদলের গল্পের চরিত্রগুলো বদলে যায়, সাথে সাথে বদলে যায়। গতকাল যিনি ছিলেন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ মহান নেতা, আমি বলছি শেখ হাসিনার কথা, আজ তিনি ভারতে বসে বয়ান দিচ্ছেন
আর সেই বয়ানটা শুনেই ডক্টর ইউনূসের অনুসারীরা বিএনপিরা তেলে বেগুনে জ্বলে উঠে শেখ হাসিনাকে দেশে আসতে দিতে চায় না। আবার অন্যদিকে মাছ ধরে বিপ্লব যারা করেন তাদেরকে ডক্টর ইউনূস এবং বিএনপি পুরস্কার করে। আমি তো শুধু পুকুর পরিষ্কার করেছিলাম, সুতরাং গণভবনের মাঠ আর পুকুর নিয়ে ফেসবুকের এসব মুখরোচক গল্পে কান না দেওয়ার আগে একটু হাসুন আর একটু ভাবুন। কারণ রাজনীতিতে শেষ পর্যন্ত মাঠের ফসল আর পুকুরের মাছ উভয়ই সাধারণ জনগণের পকেটের কেটে চাষ করা হয়। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা বলবো, দেখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে তিনি নিজেও তার আসসালামু সরকারি আলাইকুম, বাসভবন শুভেচ্ছা গণভবনের জানিয়ে অব্যবহৃত খোদা জমিকে হাফেজ। কাজে লাগিয়েছেন। গেরস্ত বাড়ির মতো পুরো গণভবনকে প্রায় একটি খামার বাড়িতে পরিণত করে সৃষ্টি করেছেন বিরল উদাহরণ।